হ্যালো সবাইকে, স্টাডি উইথ রিমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এটা আমার আজকে ফার্স্ট ভিডিও। তো এই চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন ধরনের পড়ার সংক্রান্ত ভিডিওস আপলোড করা হবে। আশা করি তোমাদের সেগুলো কাজে লাগবে। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিএড ফার্স্ট সেমিস্টার কিছু কোয়েশ্চেন্স, যেগুলো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স। বিগত 6-7 বছর ধরে যে কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে, আর এবার যেহেতু আমরা জানি যে 2024-এ ফার্স্ট সেম যারা দেবে বিএডে, তারা অনেকেই অনেক দেরি করে ভর্তি হয়েছে। অনেক রিজনস আছে সেগুলোর, কলেজের সংক্রান্ত, সেসবে আমরা যাচ্ছি না। বাট অনেকের পড়া হয়নি বা পরীক্ষায় কী করবে তারা সেটা ভেবে পাচ্ছে না, তার জন্যই আজকে আমার এই ভিডিও। আমি যেটুকু অ্যানালিসিস করে দেখেছি সেটা হচ্ছে এই কোয়েশ্চেনগুলি বেশিরভাগ রিপিট হয়েছে এই 6-7 বছরে। তো এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তোমরা মোটামুটি এগুলো যদি পড়ে যাও তাহলে 70% to 80% তোমাদের কভার হয়ে যাবে। ভালো করে পুরোটাই যদি পড়ে যেতে পারো তাহলে অবভিয়াসলি 90% আপে তোমাদের নাম্বার আসবেই। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে শুরু করছি আমরা কোর্স 1-এর ফার্স্ট হাফ, যেটা আমাদের আছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। তো এই পার্টে যে কোয়েশ্চেন্সগুলো আমরা বারবার পেয়েছি সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টে দেখো যে কোয়েশ্চেনটা আছে যে বাবলিং কাকে বলে। তো বাবলিং হচ্ছে শিশুর 9 থেকে 10 মাস বয়সে যথাযথ বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে যখন সে তীক্ষ্ণ ও অপ্রীতিকর শব্দ বা চিৎকার করতে শুরু করে এবং আধো আধো কথা বলে, ভাষা বিকাশের সেই সমস্ত স্তরকে বলা হচ্ছে বাবলিং স্তর। 9 থেকে 10 মাসের শিশু কী করে, স্পষ্ট কথা বলতে পারে না, সেই সময় তারা আধো আধো কথা বলে। তো এই টাইমে তারা অনেক ধরনের শব্দ করে, যেমন বাবা বা মামা, এই ধরনের যে শব্দগুলো, ভাষা বিকাশের এই স্তরটাকেই বলা হচ্ছে বাবলিং স্তর। এখানে আমি দেখো 2টো স্টার দিয়েছি, মানে এটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং প্রায় 2-3বার এই কোয়েশ্চেনগুলো পড়েছে প্রত্যেক বছরে। তো এরপর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে মানসিক প্রতিকল্প, বা যেটাকে বলা হচ্ছে মেন্টাল সাবস্টিটিউশন। মানসিক প্রতিকল্প বলতে কি আমাদের মাথায় ফার্স্টে কি আসে, যে এটা এক ধরনের এমন অবস্থা যেটা আমরা মানে ঠিকঠাক কোনো পরিস্থিতির সাথে যে তার আউটপুটটা মেলাতে পারে না, মানে ও নিজেরই একটা ধারণা তৈরি করে নেয়, সেটাকেই বলা হচ্ছে মানসিক প্রতিকল্প। তো এখানে কি লেখা আছে যে মানসিক প্রতিকল্প হলো যা যা আমাদের মনে প্রতিক্রিয়া হিসেবে তৈরি হয়। এটা মানসিক বিনিময়ের অংশ, যেখানে আমরা কোনো ঘটনার বা পরিস্থিতির সাথে প্রতিক্রিয়া হিসেবে মনে ধরে একটা চিত্র তৈরি করি যা আসলে ঠিকঠাক নয়। তাহলে কি যে সেটা নিজের থেকে তার মন গড়া, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। মেন্টাল সাবস্টিটিউশন হচ্ছে মানসিকভাবে কোনো বিষয়কে অন্য কোনো বিষয়ের সাথে পরিবর্তন করে দেওয়া। এরপরে কোয়েশ্চেন হচ্ছে দেখো ঝড়ঝঞ্ঝার স্তর, বা যেটাকে বলা হচ্ছে স্টেজ অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস। এটা বলতে কি বোঝায়, যে বয়ঃসন্ধিক্ষণ জীবন বিকাশের একটি স্তর। জীবন বিকাশের প্রতিটি স্তরে পরিবর্তন লক্ষ্য করতে পারি আমরা। কি হয়, বয়ঃসন্ধিক্ষণে পরিবর্তনগুলো এমন তাড়াতাড়ি হয় আর হঠাৎ হয় যে কিশোর বা কিশোরীদের মধ্যে কোনো প্রস্তুতি থাকে না এই বিষয়ে। এবার বয়ঃসন্ধিক্ষণ যদি আমরা অন্যভাবে বলি তাহলে এটা কিশোর বয়স। মূলত কিশোর বয়সে যে স্তরটা দেখা যায় সেটা হচ্ছে বয়ঃসন্ধিক্ষণ। শিক্ষা ব্যবস্থা এবং সমাজের জন্য সদস্যগণ ও কিশোর কিশোরীদের এ সম্পর্কে প্রাক সচেতন করা হয় না, তার ফলে অনেক ধরনের সমস্যা দেখা যায়। কেউ আগে থেকে যদি না বুঝিয়ে রাখে যে হ্যাঁ তোমাদের এই স্টেজে গিয়ে, কিশোর বা কিশোরী বয়সে গিয়ে অনেকগুলো স্টেজেস আসে, অনেক কিছু পরিবর্তন হয়, তো সেগুলো আমাদের আগে থেকে জানা থাকে না বলে অনেক কিছু সমস্যা দেখা যায়। এবার মনোবিদ জে.এইচ. হল এ সম্পর্কে সর্বপ্রথম ধারাবাহিক গবেষণা করেছিলেন। তিনি জীবন বিকাশের এই স্তরটি ঝড়ঝঞ্ঝার স্তর বলে আখ্যা দিয়েছিলেন। ঝড়ঝঞ্ঝার স্তরকে কি বলা হচ্ছে এটা মনে রাখতে হবে, যে স্টেজ অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস। এর পরের কোয়েশ্চেন দেখো ব্যক্তিসত্তার সংলক্ষণ, বা যেটাকে আমরা বলছি পার্সোনালিটি ট্রেট। পার্সোনালিটি ট্রেট বলতে কি বোঝায়, ব্যক্তিসত্তার সংরক্ষণ। তো পার্সোনালিটি
ট্রেট বলতে আমরা বুঝি, মানে প্রথমত আমাদেরকে জানতে হবে যে পার্সোনালিটি শব্দটি কোথা থেকে এসেছে। পার্সোনালিটি শব্দটি এসেছে গ্রিক শব্দ পার্সোনা থেকে, আর পার্সোনা শব্দটির অর্থ হচ্ছে মুখোশ। এটা তোমরা লিখে রাখতে পারো, এটা আমার এখানে লেখা নেই, তোমরা লিখে রাখতে পারো যে পার্সোনা শব্দটির অর্থ হচ্ছে মুখোশ। এই দিক থেকে বলতে গেলে কি বোঝায়, যে পার্সোনালিটি শব্দের দ্বারা মানুষের মুখে প্রতিফলিত তার অন্তরের বহিঃপ্রকাশকেই বোঝায়। এবার এখানে জিজ্ঞেস করেছে যে ব্যক্তিসত্তা সংরক্ষণের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। তো আমি এখানে 4টে বৈশিষ্ট্য দিয়েছি, তোমাদের যেটা পছন্দ হয় তোমরা লিখতে পারো। সংরক্ষণ ব্যক্তি আচরণের পারস্পরিক বিরোধ দূর করে, ব্যক্তির একক বৈশিষ্ট্য বজায় রাখতে সাহায্য করে, সংরক্ষণ অর্জিত হলেও এদের কাজ অনেক বিস্তৃত ও শক্তিশালী হয়ে থাকে, প্রকৃতপক্ষে ব্যক্তিসত্তার স্বরূপ নির্ধারণ করে হচ্ছে সংরক্ষণ। এই 4টে বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা যে কোনো দুটো লিখতে পারো। এবার দেখো এখানে লেখা আছে বৃদ্ধি ও বিকাশের যে কোনো 4টি পার্থক্য। তো বৃদ্ধি ও বিকাশের পার্থক্য আমরা সাধারণত সবাই জানি, কিন্তু সেটাকে গুছিয়ে লিখতে হলে আমি এখানে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ফার্স্টে আমাদেরকে দিতে হবে বৈশিষ্ট্য, তারপরে লিখতে হবে বৃদ্ধি এবং তারপর লিখতে হবে বিকাশ। এইভাবে লিখলে কী হয়, নাম্বার দেওয়ার ক্ষেত্রে স্যারেদের এরকম খাতা থাকলে স্যারেদের একটু পছন্দসই সেটা লেখাটা হয় এবং তারা নাম্বারটাও ভালো দেয়। তো ফার্স্টে কী আছে, বৈশিষ্ট্য ধরন। বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন, এটা আমরা সবাই জানি, কিন্তু বিকাশের ক্ষেত্রে কি হয়, বিকাশটা গুণগত পরিবর্তন। বৃদ্ধির ব্যাপ্তি বা স্থায়িত্ব বলতে কি হয় না, এটা সাধারণত সীমিত কালের জন্য পরিবর্তন ঘটে, এটাতে নির্দিষ্ট সময়ের পর কি হয়, থেমে যায়। কিন্তু বিকাশের ক্ষেত্রে কি হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটা তোমরা পড়বেই অবশ্যই এই পয়েন্টটা, যে বিকাশের ক্ষেত্রে কি হয়, বিকাশের ক্ষেত্রে এই যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটা কিন্তু কখনোই থেমে থাকে না, এটা আমৃত্যু পর্যন্ত চলে। তাহলে এই পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা পড়ো। এবার দেখো 3rd নাম্বার পয়েন্ট কী আছে, যে কারণ কী। বৃদ্ধির কারণ হচ্ছে প্রধানত বংশগতি, অর্থাৎ পরিণমনের ফল, এতে পরিবেশের প্রভাব কম থাকে। কিন্তু বিকাশের ক্ষেত্রে কি হয়, বংশগতির প্রভাবের চেয়েও সামাজিক ও কৃষ্টিগত প্রভাব এখানে বেশি লক্ষ্য করা যায়। সামাজিক প্রভাবটা এখানে বেশি হয় বিকাশের ক্ষেত্রে, কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে কি হয়, বৃদ্ধিটা তোমার বংশগতি বা জিন সংক্রান্ত যেই বৃদ্ধিটা আমরা পেয়ে থাকি, জেনারেশনে যেরকম থাকে সবার মোটামুটি সেভাবে আমরা বৃদ্ধিটা পেয়ে থাকি। এবার হচ্ছে ক্ষেত্র। 4 নম্বরে দেখো, দৈহিক বিকাশের ক্ষেত্রে বৃদ্ধির প্রাধান্য দেখা যায়, অন্য কিছু ক্ষেত্রে খুবই সীমিত থাকে। এটা বৃদ্ধির ক্ষেত্র অ্যাকচুয়ালি কি না, সীমিত, কিন্তু বিকাশের ক্ষেত্রে কি হয় না, মানসিক থেকে সামাজিক সমস্ত রকম বিকাশের ক্ষেত্রে এর প্রভাব লক্ষ্য করা যায়। তাই বিকাশের ক্ষেত্র হলো ব্যাপক, বৃদ্ধির ক্ষেত্রটা কি, এটা মূল পয়েন্ট হচ্ছে, এটা মনে রাখতে হবে যে বৃদ্ধির ক্ষেত্র হলো সীমিত এবং বিকাশের ক্ষেত্র ব্যাপক বা এটা বিস্তৃত। এরপর কোয়েশ্চেনে আমরা চলে আসি, আত্মীকরণ কাকে বলে। দেখো আত্মীকরণ বলতে কি বোঝায়, আত্মীকরণটা আমি এখানে লিখে রেখেছি। আত্মীকরণ বা যেটাকে আমরা বলছি অ্যাসিমিলেশন, তো এটা একটি মানসিক প্রতিক্রিয়া যা নতুন তথ্য বা অবস্থার সাথে আমাদেরকে বোধগম্য করতে সাহায্য করে। নতুন কিছু জানার বা নতুন কোনো তথ্য সম্পর্কে আমাদের আগ্রহ বাড়ানোর বা বোধগম্য করাকেই বলা হচ্ছে আত্মীকরণ। এবার এখানে আছে দেখো 7 কোয়েশ্চেনটা, যে বিকাশের যে কোনো 4টি নীতি উল্লেখ করো। তো বিকাশ কি সেটা আমরা এই পার্থক্য থেকেই বলতে পারবো, যে পার্থক্যটা আমরা পড়লাম, যে বিকাশ একটি গুণগত পরিবর্তন, এগুলো আমরা বৈশিষ্ট্য হিসেবেও লিখতে পারবো। এবার বলেছে যে বিকাশের 4টি নীতি। তো বিকাশের 4টি নীতি হচ্ছে, ব্যক্তিভেদে বিকাশের পার্থক্য থাকলেও মোটামুটি সকলের ক্ষেত্রে বিকাশের নীতিগুলি কিন্তু সেম থাকে। ফার্স্ট কি না, বিকাশ হচ্ছে মিথস্ক্রিয়ার ফল। সেকেন্ড হলো বিকাশ ধারাবাহিকভাবে হয়, এটা আমরা আগেই পড়লাম যে বিকাশ ধারাবাহিকভাবে হয়। বিকাশ নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। আরেকটা হলো যে বিকাশ ব্যক্তিগত প্রক্রিয়া। এই 4টে নীতি মনে রাখতে হবে।
আরও নীতি আছে, বাট এখানে যেহেতু 4টেই জিজ্ঞেস করা হয়েছে তো আমরা 4টে এখানে লিখেছি যে বিকাশের 4টে নীতি কী। এরপরে দেখো আমি এখানে পাশে পাশে লিখে রেখেছি যে কোন সালে এই কোয়েশ্চেন্সগুলো এসেছে, তো তোমরা সেটাও দেখতে পারো। এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে প্রাক গ্যাং স্তর বা প্রি গ্যাং স্টেজ কী। এখানে বলছে কি যে প্রথম বাল্যকাল 2 বছর থেকে 6 বছর এই সময়কালকেই বলা হচ্ছে প্রাক বিদ্যালয় বা প্রাক গ্যাং স্তর। তো 2 থেকে 6 বছরটাই হচ্ছে প্রাক বিদ্যালয় বা প্রাক গ্যাং স্তর। এই সময় থেকে শিশু তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হয় এবং সামাজিক অভিযোজন সক্রিয় হয়। তো এই সময় কি হয় না, সামাজিক অভিযোজন সক্রিয় হয়ে থাকে। এগুলো 2 নম্বরের কোয়েশ্চেন্স, তো আমরা সেজন্যই খুব ছোট ছোট করে লিখেছি। তোমরা চাইলে আরও অ্যাডও করতে পারো বা নিজের মতো লিখতে পারো। এরপরের কোয়েশ্চেন দেখো, স্কিমা কাকে বলে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বারবার পড়েছে। স্কিমা কাকে বলে, ফার্স্টে আমাদেরকে বলতে হবে যে পিয়াজে স্কিমা বলতে প্রজ্ঞা সংগঠনকে বুঝিয়েছেন। এটা সংজ্ঞার ক্ষেত্রে ফার্স্ট তুমি দিতে পারো যে স্কিমা কাকে বলে, সেক্ষেত্রে আমরা যখন সংজ্ঞাটা লিখব তখন আমরা এটা বলবো। কিন্তু যদি জিজ্ঞেস করে যে স্কিমা শব্দটি প্রথম ব্যবহার কে করেছেন, তখন তোমাকে বলতে হবে আর্ট বার্টলেট 1932 সালে। এই লাইনটা ফার্স্টেও দিতে পারো তোমরা, আমি পরে দিয়েছি। ফার্স্টে এই লাইনটা দিয়ে দিতে পারো, তারপর এটা স্টার্ট করতে পারো যে পেঁয়াজে স্কিমা বলতে প্রজ্ঞা সংগঠনকে বুঝিয়েছেন। পেঁয়াজে বলেছেন যে মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান হলো স্কিমা। এই স্কিমা দ্বারাই মানুষ পরিবেশের সাথে অভিযোজন করে মানুষ যে সমস্ত অভিজ্ঞতার সম্মুখীন হয় সেগুলো বুঝতে কী করে না, স্কিমা সাহায্য করে। তো আমরা যে সমস্ত অভিজ্ঞতার সম্মুখীন হই সেগুলো বোঝার জন্য আমাদেরকে স্কিমা হেল্প করে। যদি অভিজ্ঞতা নতুন হয়ে থাকে সেক্ষেত্রে স্কিমা সেই অভিজ্ঞতার অর্থ খোঁজার চেষ্টা করে। এভাবেই মানুষ স্কিমা দ্বারা পরিবেশের সাথে অভিযোজন ঘটায়। জন্মের পর যত বয়স বৃদ্ধি পায় তত সে বিভিন্ন উদ্দীপক ও অভিজ্ঞতার এবং স্কিমার অভিজ্ঞতার সম্মুখীন হয়। এবং এখানে এটা লিখে দিতে অ্যাড করতে হবে, এখানটা আমার লেখা হয়নি জিনিসটা, তো তোমরা এখানটা লিখে দেবে যে বিভিন্ন উদ্দীপক ও অভিজ্ঞতার এবং সাথে সম্মুখীন হয়ে থাকে এবং স্কিমার সংখ্যাটাও এক্ষেত্রে বৃদ্ধি পায়। মানে বয়স বৃদ্ধির সাথে সাথে স্কিমার সংখ্যাও বৃদ্ধি পায়। এভাবেই স্কিমা বৃদ্ধির সাথে মানসিক চিন্তা শক্তিটা বৃদ্ধি পেয়ে থাকে। তো আজকে আমরা এই কোয়েশ্চেনগুলোই করলাম, পরের দিন আমি আবার বাকি কোয়েশ্চেনগুলো আলোচনা করব। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে আমি কোনো ভিডিও নিউ ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।